নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। দেখুন, এই যে এনসিপিআই যে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছিল কয়েক বছর আগে, কেউ জানতো না। তো ত্রিপুরাতে আত্মপ্রকাশ, কিন্তু এ রাজ্যে যে এরকম একটি দল রয়েছে এবং সেই দলের নাম লেখালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে কাকলি ঘোষ দস্তিদার কিংবা শতাব্দী রায়। তো সেই দলের 20 জন সাংসদ, তারা কিন্তু এখন মহা বিপদে। তাদের কিন্তু সাংসদ পদও চলে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই সমস্ত সাংসদদের সাংসদ পদ চলে যেতে পারে, যাওয়ার সমূহ সম্ভাবনা। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই বিষয়ে তারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে নোটিশ দিয়েছে 20 জন সাংসদকে, যে তাদের কি বক্তব্য ক্ষেত্রে জানাতে হবে। কারণ আমরা দেখেছি গত 4 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই এই যে সাংসদরা তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা জিতে এসছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ মা, আরো অনেক কিছু বড় বড় ভগবান ঠগবান বলতেন। তো সেই সমস্ত সাংসদরা রাতারাতি তারা পাল্টি খেতে শুরু করে। কাকলি ঘোষ দস্তিদারকে দিয়ে শুরু হয়েছিল, তারপরে একে একে শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, নামগুলো শুনলে চমকে যাবেন, পার্থ ভৌমিক। হ্যাঁ, মানে জানেন, আপনারা সবই জেনে গেছেন এতদিনে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেব, রচনা ব্যানার্জি। রচনা তো আবার বিস্ফোরক কথাবার্তা বলেন। তিনি বলেন যে তৃণমূল যদি জিততো তাহলে তিনি তৃণমূলেই থাকতেন, মানে যে জিতবে সেই দলই হচ্ছে রচনার দল, সেই দলই রচনার দল। তো এহেন সাংসদদের সাংসদ পদ বাতিলের দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন, 18 জুন নাগাদ তিনি চিঠি দিয়েছিলেন। 2 মাস কেটে গেছে, লোকসভা স্পিকার কোনো কর্ণপাত করেননি, বরং লোকসভা স্পিকারকে এই সাংসদদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। এবং লোকসভার অধিবেশনের সময় এই সাংসদদেরকে তৃণমূলের শিবিরেই রাখা হয়েছে এবং তাদেরকে বরং আগে বসতে দেওয়া হয়েছে। তারা এনডিএ কে সমর্থন করছে, তবে এনসিপিআই এর জন্য আলাদা কোনো ব্লক তৈরি হয়নি। কেন নেওয়া হয়েছিল এদেরকে, কেন এভাবে ভাঙানো হলো, আর এই ভাঙাতে কার মানে বলা যেতে পারে হাত যশ বেশি, সবচেয়ে বেশি? দেখুন, মাস্টার মাইন্ড অনেকেই মনে করেন, রাজনৈতিক মহল মনে করেন এর মাস্টার মাইন্ড হচ্ছেন অমিত শাহ, কিন্তু এ রাজ্যে সেটা ইমপ্লিমেন্ট করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই গোটা বিষয়টিকে ইমপ্লিমেন্ট করতে সিদ্ধহস্ত এবং সেই কাজটা তিনি করেছিলেন সুচারুভাবে এবং প্রকাশ্যে। কোনো ঢাকঢোল, মানে কোনো লুকানো ছুপানো ব্যাপার নেই। ঢাকঢোল পিটিয়েই রীতিমতো হয়েছে, দিল্লিতে বঙ্গভবনে গিয়ে বারবার বৈঠক করে শতাব্দী রায়দের সঙ্গে তিনি এই বিষয়টি পুরোটাকে এক্সিকিউট করেছিলেন। তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছিলেন লোকসভা স্পিকারকে, তিনি তো কিছু জানান টানাননি, কোনো পদক্ষেপই করেননি। তো তিনি শটান চলে যান সুপ্রিম কোর্টে, তার হয়ে মামলা লড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা লড়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় যে এই সাংসদদের কি অবস্থান, তারা কি বলছেন, নিজেদের মুখ থেকে শুনতে চায় সুপ্রিম কোর্ট। এর মধ্যে আবার 3 জন সাংসদ আছেন যারা একটু বেসুরো, যারা চান যে এনডিএর সঙ্গে থাকবেন না, যারা আর কি মুসলিম সাংসদ। কারণ এনডিএ বা বিজেপির সঙ্গে থাকলে তো আবার একটু ওই বিজেপি যেহেতু মুসলিম বিরোধী, সেই জায়গাটা একটু আঘাত পাবে, তাই কখনো কখনো তারা দেখান যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেতে চাইছেন। তারা এনসিপিআইতেই আছেন, এনডিএর সঙ্গে নেই, এনডিএর বৈঠক এড়িয়ে যান, কিন্তু আবার অমিত শাহ বা প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠক করেন, ব্রেকফাস্ট করেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে বৈঠক করেন, এসব করেছেন। তো সুপ্রিম কোর্ট জানতে চাওয়ার পরেই কিন্তু দেখা গেল যে লোকসভার স্পিকার তিনি এবার চিঠি দিয়েছেন এই 20 জন সাংসদকে, যে ভাই তোমাদের কি অবস্থান তোমরা জানা, নোটিশ দিয়েছে। এটা না করলে উপায় ছিল না, কারণ সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে হয়তো মুখ পুড়তো ওম বিড়লার। হ্যাঁ, যদিও যা আমাদের দেশের সংবিধানের যে বলা হয়েছে এখতিয়ার, এক্ষেত্রে সংসদের ক্ষেত্রে স্পিকারের কথাই শেষ কথা, কিন্তু ওই 10ম তফসিলি সেখানে 10 শিডিউলে কিন্তু বলা রয়েছে, এবং 1985 এর যে জনপ্রতিনিধি আইন, তাতে কিন্তু বলা রয়েছে যে কোনো নির্বাচিত সাংসদ বা বিধায়ক তিনি যদি একটি রাজনৈতিক দলের টিকিটে জয়লাভ করে সাংসদ বা বিধায়ক হন,
তারপরে তিনি যদি দল বদল করেন বা তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থন করেন, নিজের দলের হুইপকে অমান্য করে বা তাদের যে স্ট্যান্ড তাকে অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে দল বিরোধী আইন কার্যকর হতে পারে। তো সেটাই একটা ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের, এবং সুপ্রিম কোর্টের এই যে নোটিশ জারি করা, তাতে তারা আর একটু জোর পেয়েছেন। এখন বিপদ বেড়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের, কারণ সুপ্রিম কোর্ট এই নোটিশ জারি করাতে লোকসভা স্পিকার ওম বিড়লা তিনিও বাধ্য হয়েছেন এই সাংসদদেরকে নোটিশ দিতে। 7 দিনের মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে। এদিকে এই সাংসদদেরকে মানে নিজেদের দলে ভিড়িয়ে খুব একটা কার্যকরী এখনো পর্যন্ত করে উঠতে পারেননি বিজেপি বা এনডিএ, কারণ এদেরকে নেওয়াই হয়েছিল যে ডিলিমিটেশন বিল বা ওমেন্স রিজার্ভেশন বিলটাকে পাশ করাতে এরা হেল্প করবে, নাম্বার ম্যাটার করে। কিন্তু এরা আসার পরেও দেখা যাচ্ছে, বা ডিএমকে এর কয়েকজন কিংবা শিবসেনার কয়েকজন, ডিএমকে অবশ্য পুরোপুরি নাকচ করে দিয়েছে, মাঝে মধ্যে একটু ওরা বলছিল যাবো কি যাবো না, যাবো কি যাবো না, করতে করতে অবশেষে তারা নাকচ করে দিয়েছে, তারা যাচ্ছে না। শিবসেনা কয়েকজনকে ভাঙানোতেই তারা ভেবেছিল নাম্বারটা হয়ে যাবে, বাট শেষমেশ হয়নি, নাম্বারটা হয়নি, বাদল অধিবেশনে বিলও পাশ হয়নি। কিন্তু মরিয়া তারা এই বিলটা পাশ করতে, কিন্তু সরকার ভীষণভাবে মরিয়া। আবার হয়তো কিছুদিন মধ্যে একটা অধিবেশন ডেকে বিল আনতে পারে, কারণ তারা বিশেষ অধিবেশন ডাকতে চেয়েছিল, ডাকেনি। এখন এর এর যা ডাকতে হবে এর মধ্যেই ডাকতে হবে, নাহলে আবার পুজো চলে আসবে, তো পুজোর মধ্যে হবে না, তো আবার না তো ওই উইন্টার সেশনে করতে হবে। তো এতদিন এই সাংসদগুলোকে নিয়ে কি করবে, পুষবে কি করে? কেন ইতিমধ্যেই তো শোনা যাচ্ছে, কুণাল ঘোষরা বলেছেন যে এই সাংসদরা এনডিএ তে যাওয়াতে তারা বিপুল অর্থ পেয়েছেন, গাড়ি টাড়ি কেউ কেউ কিনেছেন নাকি, আমি জানি না, সত্য মিথ্যা জানি না, সত্যি এটা বলাটা সম্ভব নয়। তো এহেন সাংসদরা এখন না তো আছে বিজেপিতে, কারণ বিজেপি নেবেন না, বিজেপির যারা নেতারা রয়েছেন, যারা আদি নেতা, তারা কোনোভাবে তাদের দলে এই লোকগুলো ভিড়ুক তারা সেটা চাইছেন না। তো এরা এখন কি করবেন, এনসিপিআই তেই থাকবেন নাকি তৃণমূলে ফিরে যাবেন? শোনা যাচ্ছে বেশ কয়েকজন নাকি তৃণমূলে ফিরতে মরিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রচুর আবেদন নিবেদন করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2-4 জনকে ছাড়া কাউকে আর নিতে চাইছেন না। ফলত এই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বিশেষ করে সমস্যা কিন্তু বাড়ছে। তারা কিন্তু কোথাও ঠাঁই হচ্ছে না, না ঘরকা না ঘাটকা হয়ে থাকবে। রাজনৈতিক জীবন কিন্তু এদের অনেকেরই অনিশ্চিত। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কি আছে, বয়স হয়ে গেছে, আর বেশি দিন তিনি রাজনীতিটা করতেনও না। কাকলি ঘোষ দস্তিদারও হয়তো তাই। কিন্তু এই যে ধরুন জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, এরা অভিনেতা অভিনেত্রী, এই সাংসদ না থাকলেও বিরাট কিছু এসে যাবে না। সায়নীর হয়তো ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে, সে ঠিকই, দুটোর দিকেই গেল। কিন্তু জুন বা রচনা, তারা অলরেডি অভিনেতা মানে অভিনেত্রী হিসেবে তারা অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন, শেষ লগ্নে এসছেন। কিন্তু আর যারা রয়েছেন, পার্থ ভৌমিক বা ওই বাপি হালদার, এদের কি হবে বলুন তো? এরা তো সবে রাজনৈতিক জীবনটা একটা শুরু করেছিলেন, এদের তো রাজনৈতিক জীবনটা এন্ড হয়ে যাবে। তো শতাব্দী রায়েরও তাই। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু এই নেতারা কিন্তু মহা ফাপড়ে পড়েছে সুপ্রিম কোর্টের পরে পরে লোকসভা স্পিকার এই নোটিশ ধরানোতে। তারা দিশাহীন। এখন এই যে 28 তারিখে একটা, আমরা জানি যে টিএমসিপির যে সভা হয়, সেই সভা নিয়েও আবার ঋতব্রত তৃণমূলের সঙ্গে কালীঘাট তৃণমূলের দ্বন্দ্ব বেঁধেছিল। শেষমেশ কোর্টে গিয়ে ফয়সলা হয়েছে যে দুটো দলকেই করার জন্য, তাদের সভা করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। এখন কারা ভিড় বাড়াতে পারবে বেশি, আবার ওই 21শে জুলাইয়ের মতন যেদিকে ভিড় বেশি সেদিকেই পাল্লা ভারী, এটা বোঝানোর একটা চেষ্টা হবে। তো এখানেও এক্ষেত্রেও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে থাকবেন, তো সেখানেই ভিড় হবে 21শে জুলাই যেমন দেখা গিয়েছিল, এটা এক্সপেক্টেড। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও জোরালো ভাবে তিনি বলতে পারছেন যে তিনি ছিলেন, আছেন, থাকবেন। আর এই সাংসদদের এই যে মতিভ্রম, এবং সুপ্রিম কোর্ট, লোকসভা স্পিকার দুই দিক থেকেই যা খাওয়ার খেয়ে নিয়েছেন, ফলত তাদের এখন রাজনৈতিক কেরিয়ার কিন্তু মহা বিপদের মুখে পড়ে রয়েছে, মহাপ্রলয় ঘটে গিয়েছে তাদের জীবনে। দেখা যাক শেষমেশ কি হয়, কার জয় হয়, মিথ্যের না সত্যের। তো ব্যক্তিগতভাবে আমি চাইবো, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থন না হয়েও বলবো, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এইভাবে দলকে, সাধারণ মানুষকে বিট্রে করে অন্য একটা দলে গিয়ে
একেবারে উল্টো আদর্শের বা যেটা চাইছেন তার দলনেত্রী তার বিরুদ্ধে গিয়ে, মানুষ যে রায় দিয়েছে তার বিরুদ্ধে গিয়ে, তার নিজের শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের কিছু সম্পত্তি করে নিয়েছে সেটাকে বাঁচানোর জন্য, দুর্নীতিতে অভিযুক্ত সেটাকে সেই দুর্নীতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বা তার গায়ে যাতে আঁচ না পড়ে তার থেকে বাঁচিয়ে রাখার জন্য যারা দলবদল করছে বা অন্যদিকে সমর্থন করছে তাদের সাংসদ পদ চলে যাওয়া উচিত বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এখন এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।